আসসালামু আলাইকুম, তাজুল ইসলাম স্টুডিওতে আপনাদের আবার স্বাগতম। আমি মোহাম্মদ জুয়েল মোল্লা। আজকে আমরা আলোচনা করব ন্যূনতম কর বিষয়ে। অনেকেরই এফডিআর আছে, ডিপিএস আছে, সঞ্চয়পত্র আছে। আসলে এইগুলো কিভাবে ট্রিট হবে, এই এই হিসাবগুলো আমরা কিভাবে করব, আমাদের ট্যাক্স কিভাবে ক্যালকুলেশন হবে, এই বিষয়ে আমরা আলোচনা করব। আমাদের অনেকেরই এফডিআর আছে, এফডিআর থেকে আমরা যে সুদ পাই তার উপরে ট্যাক্স কেটে নেয়। সঞ্চয়পত্র থেকে আমরা যে সুদ পাই ট্যাক্স কেটে নেয়। এবার অনেকেরই প্রশ্ন থাকে যে ভাই আমার তো ট্যাক্স কেটে নিছে এফডিআর বা সঞ্চয়পত্র বা ডিপিএস এর, আমার মেয়াদ শেষে আমার কি অতিরিক্ত ট্যাক্স জমা দিতে হবে? এখন সঞ্চয়পত্রের যে সুদটা আপনি পান সেইটার হিসাবটা আর এফডিআর এর হিসাবটা এক নয়। আমাদের কিছু মানে কয়েকটা জিনিস আছে যেগুলো চূড়ান্ত কর দেয়, যে যার উপরে ব্যক্তি শ্রেণীর অতিরিক্ত কোনো কর জমা দিতে হয় না। তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে সঞ্চয়পত্রের উপরে ট্যাক্স। এর উপরে যদি আপনার যে টাকা সুদ পাবেন তার উপরে যে টাকা ট্যাক্স কাটবে এইটাই চূড়ান্ত, এর জন্য অতিরিক্ত কোনো ট্যাক্স দিতে হয় না। কিংবা আপনি পুরাতন নিয়মে যে আপনার কোনো জমি বিক্রি করলে করদাতার যে ট্যাক্সটা কর্তন করা হয় এটাই চূড়ান্ত কর দেয়। আপনি এটাকে যে পরিমাণ প্রফিট লাভ করেন না কেন, আপনার তাতে আপনার অতিরিক্ত কোনো ট্যাক্স দিতে হবে না। ওই যে ট্যাক্সটা আপনি ক্রয়ের সময় ট্যাক্স জমা দেওয়া হয়েছে ওই ট্যাক্সটাই চূড়ান্ত কর দেয়। যারা আমদানি রপ্তানি করেন নগদ ভর্তুকি, আপনার এটা ট্যাক্স চূড়ান্ত কর দেয় হিসেবে গণ্য হবে। আহ, কিন্তু এর বাইরেও কিছু জিনিস আছে, যেমন আপনি এফডিআর এর উপরে সুদ পেয়ে থাকেন, এফডিআর এর উপরে সুদ যদি পান, আপনি কোনো সম্মানী পেয়ে থাকেন এর উপরে ট্যাক্স কাটে, বা আপনার কোনো ডিপিএস এর মেয়াদ শেষ হইলে এর উপর ট্যাক্স কাটে। এগুলো কিন্তু আপনার চূড়ান্ত কর দেয় না, এগুলো মিনিমাম ট্যাক্স। আসলে মিনিমাম ট্যাক্সটা কি? মিনিমাম ট্যাক্সটা হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে আপনার সুদের উপরে যে টাকা আপনি ট্যাক্স কেটে কেটে নেওয়া হয় সেই টাকা আপনার সর্বনিম্ন ট্যাক্স হিসাবে গণ্য হবে। উদাহরণস্বরূপ বলতে পারেন, যদি কোনো করদাতার মনে করেন যে এফডিআর এর বা ব্যাংকের সুদ 18,50,000 টাকা পেয়েছে, আর তার আর কোনো আয় নাই, সেক্ষেত্রে 18,50,000 টাকা যদি নিয়মিত হারে ট্যাক্স পরিগণনা করা হয়, যেমন 3,50,000 টাকা করমুক্ত, পরবর্তী 1,00,000 টাকায় 5%, 5,000 টাকা, পরবর্তী 4,00,000 টাকায় 10%, 40,000 টাকা, পরবর্তী 5,00,000 টাকায় 5%, 75,000 টাকায়, এবং পরবর্তী 5,00,000 টাকায় 20%, 20%, 20% হিসেবে 1,00,000 টাকা, সেক্ষেত্রে তার ট্যাক্স হবে 2,20,000 টাকা। এবং কিন্তু তার 18,50,000 টাকায় 10% হিসেবে ট্যাক্স কেটে নিয়েছে 1,85,000 টাকা। সেক্ষেত্রে তার ওই 2,20,000 টাকা তার নিয়মিত ট্যাক্স হবে, এবং সেক্ষেত্রে 1,85,000 টাকা তার ট্যাক্স থেকে বাদ যাবে, বাকি টাকা তার কর জমা দিতে হবে। এটাই হচ্ছে মিনিমাম ট্যাক্স। আবার আপনি বলতে পারেন যে কোনো করদাতার 3,00,000 টাকা আয় আছে শুধু ব্যাংকের সুদ, অন্য কোনো আয় নেই। এবার নিয়মিত হিসেবে কর দায় দেখলে তার কোনো ট্যাক্স আসে না, কিন্তু তার যেহেতু 30,000 টাকা ট্যাক্স কেটে নিয়েছে, এটাই তার মিনিমাম ট্যাক্স। এই টাকাই তার সর্বনিম্ন ট্যাক্স হিসেবে গণ্য হবে, সেই টাকা রিফান্ড পাওয়ার কোনো সুযোগ নেই। মিনিমাম ট্যাক্সের ক্ষেত্রে এই জিনিসটাই আমরা অনেকে ভুল করি, যে আমাদের ট্যাক্স কাটা থাকলেই অনেক ক্ষেত্রে ট্যাক্স দিতে হবে কিনা এটা প্রশ্ন থাকে। আবার অনেক ক্ষেত্রে চিন্তা করি যে আমার ট্যাক্স বেশি কেটে নিচ্ছে, এটা আমি ফেরত পাবো কিনা। আসলে মিনিমাম ট্যাক্সে ট্যাক্স ফেরত পাওয়ার কোনো বিষয় নেই, আপনার যে টাকা ট্যাক্স কাটা থাকবে এটাই আপনার সর্বনিম্ন ট্যাক্স হিসাবে গণ্য হবে। এবং যদি টাকা ট্যাক্স কম কাটা থাকে এবং আপনার নিয়মিত হিসাবে ট্যাক্স বেশি হয়, সেক্ষেত্রে আপনার ট্যাক্স জমা দিতে হবে অতিরিক্ত। কিন্তু এর ভিতরে শুধু ব্যতিক্রম হচ্ছে, আপনার সঞ্চয়পত্র থেকে যদি আপনি সুদ পেয়ে থাকেন সেটা চূড়ান্ত কর দেয়। এ বাদে আপনার যদি অন্য কোনো পয়সা থেকে আপনি সুদ পান যে যার উপরে আপনার ট্যাক্স কর্তন করে, যেটা আপনার মিনিমাম ট্যাক্স হিসেবে গণ্য হবে। আশা করি মিনিমাম ট্যাক্স হিসেবে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। আর এই অনেকের এই ধারণার থেকে বেরোতে পারবেন যে মিনিমাম আমার ট্যাক্স কাটা মানেই আমার ট্যাক্স দিতে হবে, ট্যাক্স দিতে হবে না বা ট্যাক্স দিতে হবে, এই ধারণাটা অনেকেরই যে আছে। আজকে অবশ্য ভিডিওর পরে আপনারা অনেকেই এই বিষয়ে ক্লিয়ার হবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।